নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। চোখের জলে বিদায় জানানো হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা আম্মাকে। তামিলনাড়ুর রাজনীতিতে একটি যুগের অবসান হলো। শুধু তামিলনাড়ুই বা কেন, ভারতীয় রাজনীতির এক অন্যতম বর্ণময় চরিত্রের জীবনাবসান হলো। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লি বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় বিমানটিকে চেন্নাইয়ের রাস্তা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা, বয়স হয়েছিল 68 বছর। জয়ললিতার প্রয়াণে রাজনৈতিক মহল শোকস্তব্ধ। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিকেলের গুজবে শেষ পর্যন্ত রাতে সত্যি হলো। প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা, বয়স হয়েছিল 68। 22 সেপ্টেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। এতদিন ধরে মৃত্যুর সঙ্গে যে লড়াই চলছিল তাতে হার মানলেন জয়া আম্মা। সোমবার রাত 11:30 নাগাদ প্রয়াত হলেন জয়ললিতা। 12:15টায় তার মৃত্যু সংবাদ জানানো হয়। তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হয়েছেন পন্নির সেলভম। জয়ললিতার প্রয়াণে রাজনৈতিক মহল শোকস্তব্ধ। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার নেতৃত্বরা জয়ললিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তামিলনাড়ুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। জয়ললিতার ভক্তরা শোকে ভেঙে পড়েছেন। তাদের বুক ফাটা কান্না ও হাহাকারের ছবি তামিলনাড়ুর সর্বত্রই। আম্মা জয়ললিতার প্রয়াণে শোকস্তব্ধ চেন্নাইয়ের জনজীবন। থমকে গেছে সেখানকার স্বাভাবিক ছন্দ। মঙ্গলবার সকাল থেকে শুনশান চেন্নাইয়ের রাস্তাঘাট। সেখানকার সমস্ত দোকান বন্ধ, খোলা নেই কোনো হোটেল। সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। চেন্নাইয়ের রাজপথে চলছে না কোনো যানবাহন, শুধুমাত্র কিছু বেসরকারি গাড়ি চলতে দেখা গেছে রাস্তায়। চেন্নাইয়ের সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে
পুলিশ। পুরো এলাকার উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। জয়ললিতাকে শেষ দেখা দেখতে শহরের কেন্দ্রস্থল রাজাজি হলে নেত্রীর সমর্থকদের ভিড়। শোকস্তব্ধ তামিলনাড়ুতে সকালে দু একটা চায়ের দোকান খুললেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত চায়ের দোকানও বন্ধ করে দেওয়া হয়। তবে শহরের ভেতরে ট্রেন চলেছে। তবে ট্রেনে যাত্রী সংখ্যা খুব কম ছিল। দূরপাল্লার ট্রেন সঠিক সময় চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসেছে। আগামী 3 দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেত্রীর প্রতি সম্মান জানানোর জন্য। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়ে গেছে বহু থিয়েটারের শো। এর মাঝেই গভীর রাতেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পনির সেলভম। রাজ্যে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে আগামী 3 দিন। রাজাজি হলে জয়ললিতার পার্থিব শরীর রাখা ছিল। অন্তিম দর্শনের জন্য সেখানে উপচে পড়ে আমজনতার ভিড়। শেষকৃত্য সম্পন্ন হয় বিকেল 4:30টায়। চেন্নাইয়ের মেরিনা সেখানেই আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে দেখে কার্যত কান্নায় ভেঙে পড়েন তামিলনাড়ুর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী। সোমবার রাতে জয়ললিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে কার্যত থমকে যায় চেন্নাই শহরে জনজীবন। সকাল থেকে ভিড় ছিল চেন্নাইয়ের রাজাজি হলে। তাকে চোখের জলে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন আমজনতা থেকে দলের সমর্থকরা। আর এই হৃদয় বিদারক পরিস্থিতিতে আর 5 জন সাধারণ মানুষের মতোই কান্নায় ভেঙে পড়েন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও। জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি, প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। জয়ললিতার মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। মানুষের বন্ধু ছিলেন তিনি। শোকবার্তা মমতার। জয়ললিতার প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন দেশের সমস্ত রাজনৈতিক নেতা থেকে রূপলী পর্দার লোকজন। नेता थी और तमिलनाडु में तो उनकी बेहद लोकप्रियता थी और मैं मानता हूं कि भारत की पॉलिटिक्स में एक आइकन के रूप में वह इमर्ज होकर आई थी और उनके न रहने से निश्चित रूप से बहुत बड़ी क्षति हुई है इस तमिलनाडु की राजनीति में, विशेष रूप से। अब वो हमारे बीच नहीं रहे, मैं उन्हें श्रद्धांजलि अर्पित करता हूँ। वैसे प्रधानमंत्री जी स्वयं श्रद्धांजलि अर्पित करने के लिए चेन्नई गए हुए हैं। India has lost one of the shining stars. Is most unfortunately it was untimely death. She made her mark both as an artist and a politician. I would like to say that she was most soft-spoken politician in the country, and yet she was a great administrator. And famous for her poverty alleviation programs. I think she will be always remembered for her good work she has done for the people of Tamil Nadu. तमिलनाडु की मुख्यमंत्री जयललिता जी का बहुत ही दुखद निधन कल हुआ है। मैं ऐसा मानता हूं कि देश की राजनीति में ये बहुत बड़ा हादसा है। तमिलनाडु में हमने अक्सर देखा कि जिस प्रकार से लोगों का प्यार उनको मिला वो बहुत ही अद्भुत है और कई दशकों तक जयललिता जी ने लोगों के दिलों पर राज किया और बहुत बड़े पैमाने पर एक नेता के रूप में तमिलनाडु को विकसित करने में उनका बहुत ज्यादा योगदान रहा है। मैं ऐसा मानता हूं कि आज देश के लिए और तमिलनाडु के लिए एक इतने बड़े नेता का गुजर जाना ये अपने आप में एक बहुत ही गंभीर इस प्रकार की बात है। मैं तमाम महाराष्ट्र की जनता की ओर से उन्हें बहुत बहुत श्रद्धांजलि अर्पित करता हूं। आज शोक की लहर है। वो केवल तमिलनाडु की मुख्यमंत्री नहीं बल्कि पूरे देश की सम्मानित नेता थी। वो महिला सशक्तिकरण की भारत में प्रतीक थी। मुख्यमंत्री रहते हुए उन्होंने जन कल्याण के लिए, विशेषकर गरीबों के कल्याण के लिए जो योजनाएं बनाई उन्हें तमिलनाडु में गरीबों की जिंदगी बदल दी थी। इसलिए वो नेता से, मुख्यमंत्री से बढ़कर सबके लिए अम्मा हो गई थी। उनके निधन से देश के सार्वजनिक जीवन में एक अपूर्णीय क्षति हुई है। She was a tallest leader. So it's a great loss to Tamil Nadu and the AIDMK. So I pray God to rest her soul. तो प्रणाम करता हूँ। उनकी याद को हमेशा एक मुस्कुराता हुआ चेहरा सामने आता है। एक तरफ उनका निधन हुआ जो बहुत ही दुखद है। शोक संतप्त तमिलनाडु परिवार जो आज ऐसी आयरन लेडी, ऐसी ग्रिपिंग लेडी, ऐसी हिप्नोटिक लेडी,
ऐसी मैग्नेटिक लेडी, ऐसी द हीरोइन, भारत की महान नायिका आज जयललिता जी हमारे बीच नहीं रही हैं, जो मुख्यतः हमारे परिवार से ही आई, फिल्मों से आई। इसलिए मुझे और भी इस दुख का एहसास हो रहा है। जयललिता जी की याद में आज मैं प्रार्थना करता हूँ, अपनी प्रार्थना अर्पित करता हूँ। किसी लीडर के बारे में देखा नहीं है नहीं, पर इतना देखिए, अब लोगों का प्यार देखिए। आज जब अस्पताल में थी तब भी लोगों को इतना दुख होता था। एक कमाल, ऐसे लीडर होते नहीं है, एक कमाल का कनेक्ट है। वो एक महान कलाकार तो थी, लेकिन एक पॉलिटिशियन के रूप में जो उन्होंने तमिलनाडु की जनता से जज्बाती रिश्ता बनाया, ऐसा बहुत कम होता है कि किसी नेता के निधन पे लोग इतना रोएं, लोग अपने आप को मारें, लोग अपनी जान ले लें। एक जज्बाती रिश्ता था उनका, एक मोहब्बत वाला रिश्ता था। मुगल आजम का एक गाना है कि मोहब्बत हमने माना जिंदगी बर्बाद करती है, ये क्या कम है कि मर जाने पे दुनिया याद करती है, किसी के इश्क में दुनिया लुटाकर हम भी देखेंगे, तेरी महफिल में किस्मत आजमाकर हम भी देखेंगे। उन्होंने अपनी किस्मत आजमाई पॉलिटिक्स में और बहुत ज्यादा वो कामयाब हुई। इतना प्यार, इतना जुनून हमने कभी देखा नहीं जो आज हम देख रहे हैं। आज वो नहीं है, लेकिन भारत की हिस्ट्री में, भारत के इतिहास में उन्होंने अपना नाम सुनहरे अक्षरों में लिख दिया है। वो मेरी को स्टार थी, फिल्म इज्जत में मेरे साथ थी और करीब 1.5 महीना हम लोग वहाँ रहे कुल्लू मनाली में। तो हर लम्हा एक खूबसूरत लम्हा था। वो यादें गुजरने के बाद एक फिल्म की तरह आंखों के सामने घूम गई मेरे। और वो उनकी मदर भी थी, खाना वाना बनाया करती थी। अब जब सुना बीमार हैं तो मैंने बहुत प्रार्थना की ठीक हो जाए। मैं कभी मद्रास जाता था शूटिंग के बाद भी, तो कभी बात भी होती थी, मिल भी लेता था, मगर एक अरसे से मैं मिला नहीं था क्योंकि वो इतनी व्यस्त हो गई थी कि अपने पॉलिटिक्स में मैंने भी उनको डिस्टर्ब नहीं करना चाहा। हम सब मिलकर अब दुआ करते हैं कि उनकी आत्मा को सुकून मिले, शांति मिले। Was an iron lady of the present times. Her demise is a big gap for the women empowerment and of course the Tamil people, and I join the Tamil as well as Indians who really respected the lady, and I condole with the bereaved. Bureau Report, খবর ত্রিপুরা। সোমবার রাতে জয়ললিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে কার্যত থমকে যায় চেন্নাই শহরের জনজীবন। এই হৃদয় বিদারক পরিস্থিতিতে আর 5 জনের মতোই কান্নায় ভেঙে পড়েন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পনির সেলভমও। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে শেষ বিদায় আম্মাকে। 1948 সালে 24 ফেব্রুয়ারি কর্ণাটকের মহীশূরের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় জয়ললিতার। একদা টিনসেল টাউনের জনপ্রিয় অভিনেত্রী বিগত 3 দশক ধরে তামিলনাড়ুর রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ তার রাজনৈতিক জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছিল, কিন্তু অনবদ্য দক্ষতা, সংকল্প এবং সংগ্রামের জোরে তিনি স্বমহিমায় বারেবারেই ফিরে এসেছিলেন। 60 ও 70-এর দশকে বহু তামিল ছবির বিখ্যাত শিল্পীদের সঙ্গে অভিনয় করেন তিনি। তার মেন্টর তথা সুপারস্টার এমজিআর এর সঙ্গে জুটি বেঁধে 28টি ছবি করেন জয়ললিতা। পরবর্তীকালে এআইএডিএমকে-তে যোগ দিয়ে এমজিআর এর রাজনৈতিক উত্তরাধিকার সাফল্যের সঙ্গে বহন করেন তিনি। 1982 সাল থেকে রাজনীতিতে যোগ দেন জয়ললিতা। এর পরের বছরই এমজিআর এর প্রচার সচিব হন জয়া। 1984 সালে রাজ্যসভার সদস্য হন তিনি। 1987 সালে এমজিআর এর মৃত্যুর পর দল পরিচালনার ক্ষেত্রে অনবদ্য রাজনৈতিক দক্ষতার পরিচয় দেন জয়ললিতা। 5 বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন তিনি। দুর্নীতির অভিযোগ দুবার তাকে মুখ
মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল, কিন্তু দুবারই নাটকীয় প্রত্যাবর্তন ঘটান তিনি। জন্মসূত্রে তামিল না হলেও তিনি ছিলেন এআইএডিএমকে সমর্থকদের প্রাণের আম্মা। শেষ পর্যন্ত প্রিয় আম্মা হারা হল তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজনীতিতে পুরুচিত থালাইবি বা বিপ্লবী অগ্নিকন্যা নামে পরিচিত ছিলেন তিনি। অনুগামীরা ডাকতেন আম্মা বলে। এমজিআর এর মৃত্যু তার রাজনৈতিক জীবনের অন্যতম সন্ধিক্ষণ। রাজাজি হলে যেখানে এমজিআর এর মরদেহ রাখা ছিল, সেই বেদি থেকে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দলের এক নেতা। এই সময় থেকেই এআইএডিএমকে রাশ নিজের হাতে নিতে দীর্ঘ লড়াই শুরু করতে হয় তাকে। জয়ললিতার বিরুদ্ধ শিবিরে ছিলেন এমজিআর মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য RM বীরাপ্পনের মতো নেতা। শেষ পর্যন্ত পরভাঙ্গন ধরে এআইএডিএমকে দলে দুটি গোষ্ঠী গড়ে ওঠে। একটা গোষ্ঠী পরিচিত ছিল জয়ললিতার নামে এআইএডিএমকে JA, অন্যটি এমজিআর এর স্ত্রীর নামে। শেষ পর্যন্ত এমজিআর এর দলের নিয়ন্ত্রণ নিজের হাতেই তুলে নিতে সক্ষম হন জয়ললিতা। 1989 সালে বিধানসভার ভোটে জিতে হন তামিলনাড়ুর বিরোধী দলনেত্রী, রাজ্য বিধানসভার প্রথম মহিলা বিরোধী দলনেত্রী। এরপর 1991 সালে একেবারে মসনদে। সেবার ভোটের আগেই কংগ্রেসের হাত ধরেছিলেন জয়ললিতা। আর সেবারই ভোটের প্রচারে তামিলনাড়ুতে গিয়ে রাজীব গান্ধীর মৃত্যু, যে ঘটনার এআইএডিএমকে পালে লেগেছিল সহানুভূতির হাওয়া। প্রতিপক্ষ ডিএমকে কে হারিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন এআইএডিএমকে জয়ললিতা। 5 বছর পর আর ক্ষমতা ধরে রাখতে পারেননি। 1996 সালের বিধানসভা ভোটেই হার, আবার 2001 সালে মসনদে। বারবার ফিরে আসা আর বারবার বিতর্ক। কখনো পালিত পুত্র সুধাকরণের বিয়েতে এলাহি আয়োজন, সবার চোখ কপালে তুলেছে। কখনো বিতর্ক হয়েছে তার বাড়ি গাড়ি জুতো শাড়ি নিয়ে। জয়ললিতা মানেই যেন পাহাড় প্রমাণ বৈভব, হাজারো অভিযোগ, চোখ ধাঁধানো কারিশমা। এই ভাবমূর্তি নিয়েই পোয়েজ গার্ডেনের বাসিন্দা বারবার ফিরে এসেছেন ক্ষমতার অলিন্দে। 2011 সালে আবারও মুখ্যমন্ত্রী হয়ে দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। কিন্তু 3 বছর যেতে না যেতেই তুমুল ধাক্কা। 2014 সালের 27 সেপ্টেম্বর আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় 4 বছরের কারাদণ্ড হয় জয়ললিতার, সঙ্গে 100 কোটি টাকার জরিমানা। খোয়াতে হয় মুখ্যমন্ত্রিত্ব। পরের মাসে সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে কিছুটা স্বস্তি পান আম্মা। সুখবরটা আসে 2015-এর 11 মে। জয়ললিতাকে বেকসুর খালাস করে দেয় কর্ণাটক হাইকোর্ট। এরপর 2016 সালে ফের জয়, ফের মুখ্যমন্ত্রী জয়ললিতা। মুখ্যমন্ত্রী হিসেবেই থেকে গেলেন শেষ দিন পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লি বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই ওই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তৎক্ষণাৎ বিমানটিকে চেন্নাইয়ের রাস্তা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দিল্লি বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি উড়াল দেওয়ার পরপরই যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হয়। এতে চেন্নাইয়ের রাস্তা বদলে আবার দিল্লি ফিরে আসতে বাধ্য হন তিনি। রাষ্ট্রপতিকে নিয়ে দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই ওই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তৎক্ষণাৎ বিমানটিকে চেন্নাইয়ের রাস্তা থেকে ঘুরিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। ভারতীয় বিমান বাহিনীর একটি অত্যাধুনিক বিমানেই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাষ্ট্রপতি। বিমানের যান্ত্রিক গোলযোগের সুরাহার পর তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে জয়ললিতার মৃত্যুতে শোকবার্তা জানাতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, জীবনের সব যুদ্ধেই জিতেছেন তিনি, কিন্তু মানুষকে একটা সময় শেষ এক যুদ্ধে হেরে যেতে হয়। তিনিও সেই যুদ্ধে হেরে গেলেন। I am deeply sad at the sad demise of Jayalalitha ji. I knew her for all these years. She first entered into Rajya Sabha when I was the leader of the house around early 80s, I think 1983. Since then, on many occasions, I had interaction with her, and on all subjects concerning development and administration. She had a wonderful mastery over facts and theories. She is a fighter. Until the last moment, she fought against the cruelty of disease and sufferings. All other battles she won, but perhaps everybody is to lose one battle, and she has lost that. I pay my respectful homage. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সংহতি দিবস পালন করল বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন SFI। এদিন মূল কর্মসূচিটি হয় রাজধানী আগরতলায়। মঙ্গলবার আগরতলায় সংহতি দিবস পালন করল বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশন। 1996 সালের 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা শহরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের চেষ্টা চালানো হয়। তখন মসজিদের কিছুটা অংশ ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর থেকে প্রতি বছর 6 ডিসেম্বর দিনটিকে সারা ভারতব্যাপী সংহতি দিবস হিসেবে পালন করে আসছেন বুদ্ধিজীবী মহল। সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য এদিন সংহতি দিবস হিসেবে পালন করল SFI। মূল কর্মসূচিটি হয় রাজধানী আগরতলায়। এদিন SFI এর উদ্যোগে রাজধানীর পোস্ট অফিস চমুনিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায়, সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই দিনে 1992 সালে আমাদের দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষ দেশের ঐতিহ্য বাবরি মসজিদ বিজেপির নেতৃত্বে, লাল কৃষ্ণ আদবানির নেতৃত্বে রথযাত্রার নাম করে তার উপর আক্রমণ সংঘটিত হয়, তাকে ভেঙে ফেলা হয়। তারপর থেকে 1993 সাল থেকে ভারতবর্ষের মধ্যে SFI এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করছে। আমরা মনে করি এই দিনে আমাদের দেশের ঐতিহ্যের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। আজকের দিনে বিজেপির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আরও ভয়ঙ্কর আক্রমণ আমাদের দেশে সংঘটিত করছে। ফলে SFI ত্রিপুরা রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকের দিন থেকে 30 ডিসেম্বর SFI এর প্রতিষ্ঠা দিবস পর্যন্ত গোটা রাজ্যে 42টা রক্তদান শিবির, এবং যার মধ্য দিয়ে প্রায় 1200-র উপর রক্তদাতা সেখানে রক্তদান করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ 6 ডিসেম্বর জাতীয় সংহতি দিবস। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের প্রান্তিক মহকুমা সোনামুড়াতেও SFI এর উদ্যোগে পালন করা হলো সংহতি দিবস। সোনামুড়া সংহতি দিবস পালন করল বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশন। 1996 সালের 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের চেষ্টা চালানো হয়। তখন মসজিদের কিছুটা অংশ ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর থেকে প্রতি বছর 6 ডিসেম্বর দিনটিকে সারা ভারতব্যাপী সংহতি দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রান্তিক মহকুমা সোনামুড়াতেও এদিন সংহতি দিবস পালন করা হয়। SFI এর উদ্যোগে সোনামুড়া আউটডোর চৌমুহনীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর SFI এর কর্মীরা পথচারীদের মানববন্ধনের বেজ পরিয়ে দেন। আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি, আমাদের দেশের জাতীয় সংহতি, দেশের ঐতিহ্য রক্ষা এবং এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে গোটা দেশের মধ্যে এবং আমাদের রাজ্যের মধ্যেও আমরা সংহতি দিবস হিসেবে পালন করছি। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। নিখোঁজের 8 দিনের মাথায় উদ্ধার হলো এক মহিলার পচাগলা মৃতদেহ। ঘটনায় বিশালগড় থানাধীন বর্মনটিলা এলাকায়। নিখোঁজ হওয়ার 8 দিনের মাথায় উদ্ধার হলো মহিলার পচাগলা মৃতদেহ। তার নাম প্রতিমা বর্মন, বয়স 40। স্বামীর নাম তপন বর্মন, বাড়ি বিশালগড় থানাধীন বর্মনটিলা এলাকায়।
গত মঙ্গলবার সকালে পাশের বাড়ির রত্না দাসের সঙ্গে একই থানা এলাকার লস্কর চৌমুনি সংলগ্ন লস্কর পাড়ার বাসিন্দা মৃণাল দেববর্মার বাড়িতে কাজ করতে এসেছিল। এদিন তার বাড়িতে কালীপূজা থাকার রান্নার কাজ করেছিলেন তিনি। সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ। বাড়ির লোকের অনেক খোঁজাখুঁজির পর বিশালগড় মহিলা থানায় মিসিং ডায়েরি করেছিলেন। মঙ্গলবার সকালে মৃদুল দেববর্মার বাড়ির পুকুর পাড় সংলগ্ন ধান ক্ষেতের ডোবায় মহিলার মৃতদেহ দেখতে পায় এলাকার জনগণ। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। ছুটে আসেন এসডিপিও প্রবীর পাল, এসডিএম নান্টু রঞ্জন দাস সহ ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে তার বাড়ির লোকজন সহ অন্যান্যরা জানায় তাকে নেশাদ্রব্য পান করিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এতে বাড়ির মালিক সহ আরো কয়েকজন মিলে এ ন্যাক্কারজনক কাণ্ড সংঘটিত করেছে বলে অভিযোগ। পাশাপাশি মহিলা সঙ্গী রত্না দাসও এই ঘটনায় জড়িত রয়েছে বাড়ির পক্ষ থেকে জানা গেছে। এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক তথা খুনকাণ্ডে অভিযুক্ত মৃদুল দেববর্মা গা ঢাকা দিয়েছে। তার ছোট ভাই শিবু জানান এ ঘটনায় তাদের কোনো হাত নেই, আইন যা করার করবে। ঘটনায় চাঞ্চল্য বিরাজমান গোটা লস্কর চৌমুনি এলাকায়। আপনার সঙ্গে ওই মহিলা আসছিল তার বাড়িতে কাজ করতো? আমার লগে না, আগে আইছে সোমবারে আইছে হে কাজ, আমি মঙ্গলবার আইছি কাজ। তো বড় করে কানে কম শুনে আপনি কি দেখছেন? আমি কাজ টাজ করতে সারাদিন দেখছি। তারপরে 4টার সময় আমি হ্যাঁ আমার জিজ্ঞাসা যে ভাত খাইতেও কইছি আমি হ্যাঁ ভাত খাইতে করণের পরে কইছে ভাত খাইতো না লইয়া যাইব গা বাড়িত। তাহলে আমার কইছে ঠিক আছে আমি এক লগে যাবো বাড়িত। তারপরে আমি সবাইরে ভাতটা দিছি যে এক লগে যাবো গা খাইয়া। আয়া দেখি নাই, আমি জানি বাড়িত গেছে, বাড়ির থেকে আয়া আমার নিব। ফুলও রয়েছে, মোবাইলও রয়েছে, সবকিছুই রয়েছে। আমি এতটুকু দেখছি, এত জানি না। আমরা আইনের ইয়া নিছি, আইনে সবাই যাবো, আমরা কোনো অসুবিধা নাই। বাইক লুকিয়ে টুকিয়ে রয়েছে না, আইতাছে আয়া যাইব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাচারের আগে চুরি যাওয়া বাইক পুলিশের বদলে আটক করল বাজারের নৈশ প্রহরীরা। ঘটনা সোনামুড়া বাজারে। পুলিশ নয়, চুরি করা বাইক বাংলাদেশ পাচার হওয়ার আগে আটক করল সোনামুড়া বাজারের নৈশ প্রহরীরা। সোমবার রাত আনুমানিক 12:30 নাগাদ মাঝবাজার এলাকা থেকে আটক করা হয় বাজাজ ডিসকভার মডেলের TR01M 8364 নম্বরের বাইকটি। নৈশ প্রহরীরা জানান রাতের আধারে আব্দুল জব্বরের দোকান থেকে পাচারের উদ্দেশ্যে যখন বাইকটি বের করা হয় তখন প্রহরীদের চোখে পড়ে। প্রহরীরা ডাক দিতেই বাইকটি ফেলে পালিয়ে যায় চোর। এরপর প্রহরীরা সোনামুড়া থানায় খবর দিয়ে বাইকটি থানায় দিয়ে আসে। এই বাইক চুরির ঘটনা আবারও প্রশ্নচিহ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়েও। আমি মনে ওরা ডিউটি ফত দিছি, এভাবে একটাতে সাইকেল লইয়া স্টার্ট করতে আছে, ডাক দিলাম বাড়ি করে এই কথা কইছি, আর ফালাইয়া দৌড় দিছি। এরপর আমি থানাত ফোন করলাম, ঠিক আছে রাইট। আমার কাছে তো এরকম লাগতে আছে মনে চুরি সাইকেলে, নাইলে তারা ডাক দিছি দাঁড়াইলো না গিরি। বাজার ডিউটি যখন আমরা বাড়ি ডিউটি চাইতে দিয়েছিলাম তখন এই 12টা বাজবো। এবার একটা বলা দেখতে এই ঘরটার থেকে একটা ফোনটা লইয়ে বাড়িতে আছে। এবার আমরা ডাক দনে এবার ফোনটা বলে বাইকে আছে ফোলাটা। এবার এরপর আমরা দৌড়েছি কতক্ষণ লাভল ফেসি না গেছে ফোলাটা। সাইকেলটা বর্তমানে থানা দিয়েছি আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর কুমারঘাটের লাইফলাইনের অবস্থা একেবারে বাজে। কাজের জন্য 100 কোটি টাকা বরাদ্দ হলেও বিআরও সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। মঙ্গলবার এসডিএম সরজমিনে রাস্তার কাজ পরিদর্শন করেন। অনেক বছর পর কৈলাসহরবাসী তথা ঊনকোটি জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। রাজ্যের একমাত্র জেলা সদর কৈলাসহরের মূল রাস্তা অর্থাৎ কৈলাসহর কুমারঘাট এর লাইফলাইন একেবারে বাজে অবস্থা। 2010 সালে এই রাস্তা ডাবল লেনের জন্য বরাদ্দ হয় প্রায় 100 কোটি টাকা এবং কাজের দায়িত্ব পায় বিআরও। কাজের শুরু থেকেই বিআরও সঠিক দায়িত্ব পালন করে আসছে না, যার ফলে জেলার প্রতিটি রাজনৈতিক দলের এজেন্ডায় ছিল এই রাস্তা। জেলা স্তরে বিভিন্ন দল প্রায়ই এই রাস্তা নিয়ে আন্দোলন করেছে। এমনকি রাস্তা অবরোধ, কৈলাসহর বন্ধ, জেলা বন্ধ প্রভৃতি আন্দোলনও হয়েছে। গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী জেলা সফরে কৈলাসহরে এসে সরকারি মিটিংয়ে এই রাস্তা নিয়ে বিআরওকে উৎসাহ প্রকাশ করেন এবং বলেন যে 2017 সালের মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার জন্য। কৈলাসহরের এসডিএম সুব্রত চৌধুরী 6 ডিসেম্বর ওনার চেম্বারে পিডব্লিউডি, ইলেকট্রিক, ফরেস্ট, বিএসএনএল, ডিডব্লিউএস সহ লাইন ডিপার্টমেন্টকে নিয়ে বৈঠক করে সবাইকে নিয়ে এবং মহকুমার সব সংবাদ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সরজমিনে রাস্তার কাজ পরিদর্শন করেন। এসডিএম সুব্রত চৌধুরী বলেন জেলার এই 25 কিমি রাস্তার মধ্যে কৈলাসহর মহকুমায় রয়েছে 11 কিমি রাস্তা। 95% ফরমেশনের কাজ শেষ হয়েছে।
এটা পুরাটা ল্যান্ড একুয়ার করা হয়ে গেছে এবং বিআরও খুব অতি দ্রুততার সঙ্গে কাজটা এখানে তারা টেক আপ করেছেন। আমরা সবগুলা অবস্ট্রাকশনেই আমরা দূর করে ফেলেছি। রাস্তার ফর্মেশন করার জন্য যা যা দরকার সেটা অলরেডি হয়ে গেছে। এখনও আশেপাশে পিচ রাস্তার বাইরের অংশে যেখানে আমাদের আরও ড্রেন ট্রেন করার কাজ বাকি, সেখানে কিছু 2-4টা লোকেশনে আমাদের একটু সমস্যা আছে। সমস্ত দপ্তরকে নিয়ে আমরা এসেছি এই সমস্যাগুলো কি আছে সেটা আইডেন্টিফাই করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 21শে ডিসেম্বর সোনামুড়া নলছর ব্লক অধীন খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের 3 নং আসনটিতে হবে উপনির্বাচন। কৃষি অধ্যুষিত এলাকায় জমে উঠেছে নির্বাচনী হাওয়া। কৃষি মৌসুম চলছে, তার মধ্যে কৃষকদের ব্যস্ততা। এর মধ্যে ঘোষণা হয়েছে উপনির্বাচন। সোনামুড়া নলছর ব্লক অধীন খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের 3 নং আসনটিতে হবে আগামী 21শে ডিসেম্বর রাজ্যের 47টি গ্রাম পঞ্চায়েতের 0 আসনের সাথে উপনির্বাচন। ইতিমধ্যে এই ওয়ার্ডের ভোটাররা ব্যস্ত নির্বাচন নিয়ে। খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই আসনটির রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি, কারণ গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম 5টি আসন এবং তৃণমূল কংগ্রেস 4টি আসন পায়। জয়নাল আবদিন 11 ভোটে জয়ী হয়। এই আসনটির সিপিএম প্রার্থী জয়নাল আবদিন মধ্যপ্রাচ্যে চলে গেলে আসনটি শূন্য হয়ে যায়। তাতে ঘোষণা হয় উপনির্বাচন। তৃণমূলের প্রার্থী হয়েছেন জামাল হক। সে পেশায় দোকানদার। ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ শুরু করেছে জামাল। আমার বিশ্বাস জনগণ আমরা তৃণমূলকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। অপরদিকে সিপিএম প্রার্থী রফিক মিয়া, তিনিও এলাকায় সুপরিচিত। পূর্বে তিনি কংগ্রেস করতেন, জনসংযোগও ভালো। আমি তো দীর্ঘদিন কংগ্রেস করছি, অনেক দিন কংগ্রেস করছি। তারপরে কংগ্রেস কইরা দেখলাম যে এটার ভিতরে কিছু নাই, আমার মতন ছেলেবেলে দেখলাম কিছু নাই। তো সিপিএমের সব কিছু দেখলাম, আদর্শ একটু ভালো লাগে দেখে এটার আমি যাইছি। তাই এখন আসলে কাজকর্ম করতে আসছি। পার্টিও আমাদের সিলেকশন করছে, আমিও এটার ভিতরে কাজকর্ম করুন, খুব ভালো সারা পাইতে আছি। সব মিলিয়ে খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই আসনটিতেও জমজমাট, কারণ পঞ্চায়েত পরিচালনায় এই আসন থেকে প্রার্থী জয়ী করতে তৃণমূল কংগ্রেস ও সিপিএম মরিয়া। এলাকার মোট ভোটার রয়েছে 349 জন। এলাকার বেশিরভাগ মানুষই কৃষি জীবিকার উপর নির্ভর। কাউকে দেখা গেল জমিতে ধান কাটতে, কাউকে আবার ধান বোঝাই করে আনতে। কাজের ফাঁকে ফাঁকেই চলছে যার যার প্রার্থীর সমর্থনে কথা বলা। জুলাইবাড়ি ক্যাম্প চমুনি বা আতকা চমুনি এখন রাজনৈতিক আলাপে চলছে আলাপচারিতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া পঞ্চায়েত এলাকার সক্রিয় গণ আন্দোলনের সেনানী মানিকচন্দ্রের 27তম শহীদান দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। মঙ্গলবার কাঠালিয়া পঞ্চায়েত এলাকার সক্রিয় গণ আন্দোলনের সেনানী মানিকচন্দ্রের 27তম শহীদান দিবস পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। সকাল 8টায় শহীদ বীর সেনানী মানিকচন্দ্রের বাড়ির পাশে কাকরি নদীর ধারে শহীদ বেদির পাশে বহু দলীয় কর্মী সমর্থক ও হিতাকাঙ্ক্ষী জনতা ভিড় জমায় মৃত্যুবার্ষিকী পালনে। 1989 সালে রাজ্যে যখন ভয়াবহ সন্ত্রাস আর জঙ্গলের অপশাসন চলছিল, তখনই কাঠালিয়া এলাকায়ও চলছিল ভয়াবহ সন্ত্রাস। এক এক করে তরতাজা 4টি যুবকর্মীর প্রাণ দিতে হয়েছিল সেই কংগ্রেস দলের বর্গী বাহিনীর হাতে একই বছর। তার মধ্যে অন্যতম ছিল মানিকচন্দ্র। মানিকচন্দ্র পেশায় ছিলেন একজন রেশন ডিলার। মনাইপাথর ভিলেজের রেশন দোকান পরিচালনা করে বাড়ির কাছাকাছি আসতেই কংগ্রেস দলের হারমাত বাহিনী তাকে একা পেয়ে কাকরি নদীর বালুচরে বেধড়ক মারধর করে মানিকচন্দ্রের মৃত্যু হয়ে গেছে ভেবে বর্গী বাহিনীরা ফেলে এসে উল্লাস চালায় তখন কাঠালিয়ায়। অনেকক্ষণ পর জানাজানি হতেই সহপাঠীরা গিয়ে রক্তাক্ত অবস্থায় মানিকচন্দ্রকে জীবিতে নিয়ে যায়। তৎকালীন সময়তে যাত্রাপুর থানার ওসি ছিলেন কুখ্যাত কেশব মজুমদার। তার আশ্রয় প্রশ্রয়ী বর্গী বাহিনীরা সন্ত্রাস পরিচালনায় সাহস পায়। দীর্ঘ 1 মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়েই মানিকচন্দ্র হেরে যায়। 6 ডিসেম্বর তার নিজ বাড়িতেই প্রাণ যায়। মানিকবাবুর মৃত্যুতে আজও কাঠালিয়াবাসী শোকাহত এবং মর্মাহত। আজ শহীদ বেদিতে গভীর শ্রদ্ধার সাথে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের বৃদ্ধা স্ত্রী ছায়াচন্দ্র, সিপিএম জেলা কমিটির সদস্য নকুল মল্ল, অঞ্চল সম্পাদক ননিপাল সহ বহু কর্মী সমর্থকরা মাল্যদান করেন শহীদের স্মৃতিতে। মানিকচন্দ্রের শহীদান দিবস আমরা তাকে প্রত্যেক বছরে আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই। আমরা ভুলতে পারি না বিচ্ছিন্ন মনুর ঘটনা, দেবদারুর ঘটনা, নুলুয়ার ঘটনা, মাসুয়ার গিলের ঘটনা, উজান মদানের ঘটনা, অসংখ্য ঘটনা। এই রাজ্যে আধা বেশি সন্ত্রাসের এবং কমিউনিস্ট পার্টিকে দুর্বৃত্তি দেখার যে পরিকল্পনা তাদের ছিল, এটার অঙ্গ হিসেবে তাদের কার্যকরী ভূমিকা এগুলি চলছিল সারা রাজ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। চোখের জলে বিদায় জানানো হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা আম্মাকে। তামিলনাড়ুর রাজনীতিতে একটি যুগের অবসান হলো। শুধু তামিলনাড়ুই বা কেন, ভারতীয় রাজনীতির এক অন্যতম বর্ণময় চরিত্রের জীবনাবসান হলো। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লি বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় বিমানটিকে চেন্নাইয়ের রাস্তা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।